হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আমি নূপুর। ওয়েলকাম এভরিবডি টু মাই চ্যানেল নেচার অ্যাট দ্য ভেরি কোর অফ সায়েন্স। আমি চলে এসেছি আবার সেরেঙ্গেটির চোরা শিকারি গল্পর অংশগুলো তোমাদের কাছে পড়বার জন্য। আজকের অংশে আমরা দেখব যে কমের বাড়িতে আসার পর ফ্যারেল কিভাবে কি বিস্তারিত আলোচনা করলো দুজনে মিলে, এবং সামনের দিকে এগিয়ে যেতে গিয়ে ওরা কি কি করলো। ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো, আমি তাহলে উৎসাহ পাবো। শুরু করি তাহলে। দরজা খুলে ফ্যারেলকে দেখে আরও বেশি অবাক হয়ে গেল কমে। ফ্যারেল, এই ভর সন্ধ্যেবেলা কোনো খবর নেই? কতদিন হয়ে গেল? দরজা আটকে দাঁড়িয়েই থাকবে নাকি ভেতরে ঢুকতে দেবে? অনেক কথা বলার আছে, চলো চলো। তুমি আচ্ছা ছেলে, যা হোক। সেই যে একদিন কথা হলো তুমি আরুষা যাচ্ছ ইন্টারভিউ দিতে, তারপর পুরো গায়েব হয়ে গেলে। ওখানে কি হলো জানার জন্য এদিকে তো আমি ছটফট করে মরছি। হঠাৎ কি মনে হতে কমে জিজ্ঞাসা করলো, এই সময় এলে কিভাবে, অন্ধকারের মধ্যে? ফ্যারেল ঘাড় ঘুরিয়ে কমের বাড়ির সামনে গাছের একটু আড়ালে পার্ক করে রাখা জিপটার দিকে তাকায়। ও দৃষ্টি অনুসরণ করে কমেও জিপটাকে আবিষ্কার করে। কি ব্যাপার বলো তো? বলছি আগে একটু জিরিয়ে দিতে দাও। কমেকে পাশ কাটিয়ে ঘরে গিয়ে বসে ফ্যারেল। মুসুকে কোলে জাপটে ধরে সাম্বুরুও পায়ে পায়ে হাজির। ফ্যারেলকে দেখে লাজুক হাসে। সাম্বুরুর কোলে হাঁসফাঁস করছে মুসু। ফ্যারেল সাম্বুরুর মাথার চুলে বিলি কেটে আদর করে দেয়। মুসুর নাকে আলতো করে একটা টুসকি মারে। মুসু কান ঝাঁকায়, নির্ঘাত সুরসুরি লেগেছে ওর। বসার ঘরের তক্তপোষের তাকিয়ায় পিঠে ঠেস দিয়ে আরাম করে বসতে বসতে ফ্যারেল বলে, সাম্বুরু, এক গ্লাস জল খাওয়া না বাবা। সাম্বুরু কাঁধ অবধি মাথা হেলিয়ে প্রায় নাচতে নাচতে ছুটে যায় রান্নাঘরের দিকে। তো পিপি না মাজি, কমে চেঁচিয়ে বলে সাম্বুরুর উদ্দেশ্যে। ফ্যারেল বলল, জলের সঙ্গে মিষ্টি দিতেও বলে দিলে? ভালোই করেছ, একটু খিদে খিদে পাচ্ছে বটে। সাম্বুরু চোখের পলক ফেলতে না ফেলতেই হাজির। বাঁ হাতে জল ভর্তি গ্লাস, ডান হাতের স্টিলের রেকাবিতে দুটো মান্দাজি। এরপর ফ্যারেল তার জমে থাকা কথার ঝাঁপি কমের কাছে খুলে দিল। যা কিছু ঘটেছে সেই থাবিতের সঙ্গে দেখা হওয়ার দিন থেকে ধীরে ধীরে সবটুকু বলে গেল। বলতে বলতে ফ্যারেল লক্ষ্য করছিল কমের মুখের অভিব্যক্তি। কখনো রাগ, কখনো হতাশা, কখনো বা প্রতিজ্ঞার দৃঢ়তা ফুটে উঠেছিল পরিবর্তনশীল মুখপটে। ফ্যারেল সব কথা শেষ হতে কমে বলল, এত কিছু ঘটে গেল, তুমি তো আমায় একবার জানাতে পারতে। তোমার কোনো খবর না পেয়ে আমি যে কি চিন্তায় ছিলাম, কি বলবো তোমাকে। যোগাযোগ করার অনেক চেষ্টা করেও লাভ হয়নি। সরি, আমাকে ভুল বুঝো না। তোমার উপর যাতে এখনই কারো সন্দেহ গিয়ে না পড়ে তাই ইচ্ছে করেই যোগাযোগ করিনি। একমাত্র মিস্টার থাবিত ছাড়া গত কদিন কেউ আমার নাগাল পায়নি। আসলে ওরা যেভাবে জাল বিছিয়েছে দেখা গেল একটু অতিরিক্ত সাবধানতা নেওয়া ছাড়া উপায় ছিল না। পুরোটাই থাবিতের পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছি এখন। বুঝতে পারছি। দেখো ফ্যারেল, যা ক্ষতি সেরেঙ্গেটির হয়ে গেছে তার ফিরিয়ে দেওয়া যাবে না, কিন্তু আর না, এখন থেকে সেরেঙ্গেটিকে বাঁচাতেই হবে। একটা ব্যাপার আমি এখনও বিশ্বাস করতে পারছি না। থাবিত সাহেব নিজে থেকে আমার কথা বললেন, তুমি বানিয়ে বলছো না তো? দুটো মান্দাজির একটা তখনও ফ্যারেলের প্লেটে। ফ্যারেল সেটা কমের হাতে ধরিয়ে দিল। খাও, আমি একা একা খাবো কেন? তারপর কমের পাশে বসে বলল, একটুও বানায়নি বন্ধু। উনি যে তোমায় কতটা বিশ্বাস করেন তুমি জানো না। এই বিশ্বাসের মর্যাদা আমায় রাখতেই হবে। আমরা পারবো না ফ্যারেল? আলবাত পারবো, পারতেই হবে। প্রথম ধাপ কি হবে জানো? ড্রোন দুটো এসে পড়লে তোমার একটু ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। তুমি যা যা বলবে আমি করতে রাজি। তুমিই আমাদের এই ছোট্ট টিমের লিডার। আমি না, লিডার একজনই, মিস্টার থাবিত। জামার পকেট থেকে একটা ছোট নোটবুক, কলম আর সেরেঙ্গেটির পকেট ম্যাপ বের করল ফ্যারেল। ম্যাপটা মেলে ধরে গভীর মনোযোগ সহকারে সেরেঙ্গেটি পার্কের জায়গাগুলো দেখতে থাকে ওরা দুজনে। সেরোনেরা আর পশ্চিম সেরেঙ্গেটি, যাকে পশ্চিম করিডোরও বলা হয়, এই দুটো জায়গা মিলিয়েই ওদের অভিযান হবে বলে স্থির হয়েছে। কমে, মোটামুটি একটা ছক ভেবে রেখেছি আমি, এই নোট বইতে লিখে রেখেছি। তুমি একবার চোখ বুলিয়ে নিও। তুমি এই জঙ্গলকে আমার চেয়ে অনেক বেশি ভালো করে চেনো। পোচারদের গতিবিধিও তোমার নিতান্ত অজানা নয়।
প্ল্যানটা কোথাও বদলাতে হলে নির্দ্বিধায় বলবে। আমরা দুজনে মিলে যেটা ঠিক করব সেই পরিকল্পনাটা নিয়ে থাবিতের সঙ্গে একবার আলোচনা করে নিতে হবে। তারপর উঁর থেকে সবুজ সংকেত পেলে ব্যাস সোজা নেমে পড়ব অ্যাকশনে। ফ্যারেল, একটা কথা বলি তোমায়, এত বছর ধরে সেরেঙ্গেটিতে আছি, কোন সময়টাই জঙ্গলে আমার সবচেয়ে ভালো লাগে জানো? বলবো? ওয়াইল্ড গেস, কিন্তু মিলতে পারে নাও মিলতে পারে। একটু ভেবে নেয় ফ্যারেল। আমার মনে হয় এই সময়টা। কমের দু চোখে যেন আলো জ্বলে উঠল। ঠিক বলেছ, এই সময়টা, এই মার্চ মাস, সবুজ ঋতুর সময়। মার্চের মাঝামাঝি যেই বৃষ্টি শুরু হয়, রাতের সময়টা বেশ ঠান্ডা। ঘাস ভর্তি সাভানায় ঘাস খেকো জানোয়ার যত আছে, এই মাসের শেষে ঘাস খেয়ে খেয়ে সাভানাকে প্রায় ন্যাড়া করে তারপর ক্ষান্ত হয়। এদিকে বৃষ্টি ফুরিয়ে এলেই শুরু হবে খরা। তারপরে খাদ্য নেই, জল নেই। তখন ঘাস খেকোগুলো ছানা পোনা নিয়ে হাঁটতে হাঁটতে চলে যাবে সেই মাসাইমারা পর্যন্ত। একটা দেখার মতো ব্যাপার, দ্য গ্রেট মাইগ্রেশন। হ্যাঁ, তুমি তো জানোই, এতদিন মাসাইমারায় কাটিয়েছ, যে না দেখেছে তাকে বোঝানো যাবে না। প্রতি বছর প্রায় 20 লক্ষ প্রাণী একবার যায় একবার ফেরে, ঘড়ির কাঁটা ধরে। প্রকৃতির নিয়মগুলো ওলটপালট করে দিতে না পারলে কিছু লোকের শান্তি নেই, জানো তো। আমিও ঠিক এই কথাটাই বলতে চাইছিলাম ফ্যারেল। এত সুন্দর একটা বাতাবরণের মধ্যে আমাদের কি বিচ্ছিরি একটা কাজে নিজেদের ব্যস্ত রাখতে হবে। কতগুলো পাজি লোক, তাদের পিছু ধা করে বেড়াতে হবে শিকারী কুকুরের মতো। ফ্যারেল কমের হাতে আলতো চাপ দিয়ে বলল, উপায় কি বলো? বাতাবরণ যাতে অনেক দিন ধরে সুন্দর রেখে দেওয়া যায়, এই অসুন্দর কাজটা তো আমাদের করতেই হবে। কমে, এই কাজটায় কিন্তু বিপদ আছে। তুমি যদি মনে করো। ফ্যারেলকে থামিয়ে দিয়ে কমে বলল, আমি বিপদের কথা বিন্দুমাত্রও ভাবছি না, আর এই অভিযান নিয়ে আমার মনে কোনো দ্বিধাও নেই। আমার শুধু ভয়ানক রাগ হচ্ছে একনের মতো লোকগুলোর ওপর, এই অরণ্যের পবিত্রতা নষ্ট করেছে বলে। শাস্তি ওদের পেতেই হবে, আর তার ব্যবস্থা আমরাই করব ফ্যারেল। এয়ার শেফার্ড ড্রোনগুলো পরের দিন দুপুরেই পৌঁছে গেল। মিস্টার আবাসি রিসিভ করেছেন এই ঢাউস বাক্স দুটো। তারপর খানসামা জাফরির সাহায্য নিয়ে ফ্যারেলের ঘরে পৌঁছে দিয়েছেন। আবাসি নিজে থেকে জানতে চাননি, তবু ফ্যারেলের মনে হলো ড্রোনের কথাটা আবাসিকে জানিয়ে দেওয়াই ভালো। হয়তো উনি কাগজপত্র আর প্যাকেজিংয়ের দৌলতে জেনেই ফেলেছেন এতক্ষণে। অনেক ধন্যবাদ মিস্টার আবাসি, ড্রোন দুটো আমার ঘরে পৌঁছে দেবার জন্য। আরে বাস, ড্রোন আছে এই বাক্সগুলোর মধ্যে? বলার ভঙ্গিতে কোনো কপটতা খুঁজে পেল না ফ্যারেল। তার মানে উনি কোনো রকম কৌতূহল দেখাননি। এখন বোঝা যাচ্ছে মিস্টার থাবিত কেন ফ্যারেলকে এই লজে রাখার ব্যবস্থা করেছেন। ছবি তোলার খুব শখ আমার। ফ্যারেল ব্যালকনিতে বেরিয়ে এসে হ্যামকটার পাশে দাঁড়ালো। ব্যালকনি থেকে জঙ্গলের মন কাড়া দৃশ্য দেখতে দেখতে বলল, আপনাদের এই জায়গায় তো প্রকৃতি 2 হাত উজাড় করে মণিমুক্ত বিলিয়ে দিয়েছেন। একটু এরিয়াল ভিডিওগ্রাফি করার ইচ্ছে রয়েছে। আমি শুধু ড্রোনের নাম শুনেছি ফ্যারেল সাহেব, আর ছবি দেখেছি। কিভাবে কি হয় কিচ্ছু জানি না। কিন্তু 2টো ড্রোন কেন? দ্বিতীয় ড্রোনটা আমার এক বন্ধু ব্যবহার করবে। ফ্যারেল আরও একবার নিশ্চিন্ত হলো। আবাসী বন্ধু প্রসঙ্গে কোনো প্রশ্ন করলেন না দেখে। কে বন্ধু, কোথায় থাকে, এসব জানতে চাইলে এক গাদা মিথ্যে কথা বলতে হতো, যা তার মোটেই ভালো লাগে না। কিছু উড়ে আসা পাতা ব্যালকনির এদিক ওদিক ছড়িয়ে আছে। আবাসী নিচু হয়ে বেশ যত্ন করে একটা একটা করে সব কটা পাতা কুড়িয়ে নিয়ে ঘরের কোণে বিনের মধ্যে ফেলে দিয়ে আবার ফ্যারেলের পাশে এসে দাঁড়ালেন। বললেন, ছবি তুলবেন আনন্দের কথা, কিন্তু আমাদের সেরেঙ্গেটিতে যেদিকে তাকাবেন সেই রুক্ষ তৃণভূমি। এত জায়গা থেকে শেষে কিনা খরার সাভানায় আপনার মন মজালো ফ্যারেল সাহেব? তাহলে আপনিই বা পড়ে আছেন কেন? আমার কথা বাদ দিন, আমার জন্ম এখানে, এখানেই বড় হয়েছি। কিন্তু আপনি তো ভিনদেশী, তাই আবার গোরা সাহেব। আপনার এই সেরেঙ্গেটির মতো সুন্দর জায়গা পৃথিবীতে কমই আছে মিস্টার আবাসি। তাছাড়া এখন তো খরার সময় নয়, ছবি ভালোই পাবো আশা করছি। এবার দুষ্টুমির হাসি খেলা করে আবাসির চোখে। বুঝেছি, সেরেঙ্গেটির এই অন্তহীন উদার প্রান্তর আপনাকে জাদুটোনা করেছে। সাবধান ফ্যারেল সাহেব, এই মোহিনী কিন্তু ওর মায়ায় পুরো বশ করে ফেলবে আপনাকে।
অন্য কোথাও গিয়ে দুদণ্ড আর তিষ্ঠতে দেবে না। বশ করে ফেললেই বা ক্ষতি কি? আপনি তো বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। ফ্যারেল হেসে বলে। তারপর আবার বলে, আচ্ছা, এই লজে কতদিন আছেন আপনি? বছর 12। আপনার আদি বাড়ি কি এখানেই? আমার গ্রামের নাম মোয়ানজা। এখান থেকে 300 কিলোমিটারের একটু বেশি রাস্তা। সিবাড়ি মবেয়া হয়ে বাসে করে যেতে প্রায় ঘন্টা 6 লাগে। একটু আগে ঠাট্টা করে খরার সাভানা বললেন। খরা কি খুব সাংঘাতিক রকম হয় এখানে? কখনো কখনো। 2006 জানুয়ারির এক তীব্র খরার কথা তো আমার এক্ষুনি মনে পড়ছে। উফ, সে কি অবস্থা! শুধু আমাদের সেরেঙ্গেটি নয়, বুরুন্ডি, কমোরোস, ইথিওপিয়া, কেনিয়া, এরকম আরও অনেক জায়গা, বলতে পারেন গোটা পূর্ব আফ্রিকা জুড়েই সেবার প্রচণ্ড খরা হয়েছিল। এখানকার ঘাস, গাছপালা, লতা পাতা সব একেবারে শুকিয়ে কাঠ। ফ্যারেল একটুক্ষণ চুপ করে থেকে বলে, হ্যাঁ, আমার মনে হচ্ছে পড়েছি ওই খরার কথা। লজের নিচ থেকে কারো কণ্ঠস্বর ভেসে এলো। কোনো একজনের নয়, একাধিক কণ্ঠস্বর। আবার সে একটু উৎকর্ণ হয়ে শুনলেন। তারপর এক্ষুনি আসছি বলে ঘর থেকে বেরিয়ে গেলেন। ফ্যারেলের বেশ ভালো লাগছিল আবাসির সঙ্গে কথা বলতে। তার মন বলছিল মানুষটা ভালো। এইভাবে এক একজনের মধ্যে টুকরো টুকরো সেরেঙ্গেটি ছড়িয়ে আছে। কমে, আবাসি, মিস্টার থাবিত, এরকম মানুষরা তাঁদের মধ্যে সব সময় সেরেঙ্গেটির জঙ্গলকে, তার ঐশ্বর্যকে বয়ে নিয়ে বেড়াচ্ছেন। এদের সংস্পর্শে ফ্যারেল সেটা প্রতিনিয়ত অনুভব করতে পারছে। আবাসি একটু পরেই ফিরে এলেন। কি ব্যাপার, কোনো গণ্ডগোল? ফ্যারেল জিজ্ঞাসা করল। না না, আমাদেরই দুজন কর্মী ঝগড়া জুড়ছিল, গিয়ে এক ধমক দিতে সুরসুর করে পালিয়েছে। ফ্যারেল হাসল। আবাসি বললেন, কি যেন বলছিলেন তখন? খরার কথা পড়েছেন, তাই না? ফ্যারেল সম্মতি জানিয়ে মাথা ঝাঁকালো। আবাসি গাঢ় স্বরে বললেন, পড়ে কিছুই বুঝতে পারবেন না সাহেব। গ্রামে গ্রামে হাহাকার পড়ে গিয়েছিল। গরিব পরিবারগুলো, যাদের সামান্য কটি গরু ছাগল ছড়িয়ে জীবন ধারণ হতো, তাদের না খেতে পেয়ে মরার জোগাড়। গরু ছাগল সব শেষ হয়ে গিয়েছিল সেবার, প্রায় 1000 আবাসি পকেট থেকে সিগারেট বার করে ফ্যারেলের সামনে বাড়িয়ে দিলেন। ধন্যবাদ, আমার অভ্যেস নেই, ফ্যারেল মাথা নেড়ে বলল। নিজে একটা সিগারেট ধরিয়ে আবাসি আবার বলতে লাগলেন, কোনো গ্রামে কারোর যদি 2-4টে বেঁচে গিয়েও থাকে, তারা বাধ্য হয়ে তাদের একমাত্র ভরসার সেই পশুগুলোকে হাটে নিয়ে গিয়ে সামান্য দামে বেচে দেয়। হাড় জিরজিরে গরু ছাগল বিক্রি করে কতই বা দাম পাওয়া যায়। কারো হয়তো সেই পয়সায় 1 বস্তা ভুট্টা জুটেছে, কারো তাও জোটেনি। আবাসির কণ্ঠস্বরে এমন একটা দুঃখবোধ মিশেছিল, ফ্যারেলকে নাড়া দিয়ে গেল। সে কোনো কথা বলতে পারল না, চুপ করে বসে থাকল। একটু বাদে আবাসিই মুখ খুললেন। এখন তো আমরা দীর্ঘকাল বৃষ্টির মধ্যে রয়েছি, তাই ঠিক বুঝতে পারবেন না প্রকৃতি সে কি রুক্ষ কৃশ দিনহীন রূপ। প্রকৃতি যেমন 2 হাত ভরে দেয়, সর্বস্ব কেড়ে নিতেও তার জুড়ি মেলা ভার। ফ্যারেল জানতো কমে খুব তাড়াতাড়ি ড্রোন চালানো শিখে নেবে। হলোও তাই। ফ্যারেলের তত্ত্বাবধানে কয়েকদিনের প্রশিক্ষণের পর কমে ড্রোন ওড়ানোর ব্যাপারে মোটামুটি এক বিশারদ হয়ে উঠল বলা যায়। প্রশিক্ষণের জন্য ওরা বেছে নিয়েছিল জঙ্গলের মধ্যে এমন একটা জায়গা যেখানে মানুষের যাতায়াত খুবই কম হয়, এবং ওদের হিসেব মতো ইকনের দলবল এদিকটা বড় একটা ঘেঁষে না। যদিও তাদের নজর পড়ে যাওয়া এবং কোনো সংঘাতের সম্ভাবনা তারা একেবারে উড়িয়ে দেয়নি, তার জন্য খানিকটা তৈরিও থাকতো। সন্ধেবেলা কমের বাড়িতে বসে দুজনের কথা হচ্ছিল। ফ্যারেল বলল, চলো, অভিযান এবার শুরু করে দিলেই হয়। কি হলো, হাঁ করে দেখছো কি আমার মুখের দিকে? তাড়াহুড়োয় তুমি একটা দরকারি কথা ভুলে মেরে দিয়েছো মনে হচ্ছে। আমার তো সেরকম কিছু মনে হচ্ছে না। প্রায় $4.5 লক্ষ দিয়ে কেনা হেলিকপ্টারটা কোথায়? এখনও তো তার টিকি দেখলাম না। তুমিই তো গল্প শুনিয়েছ। ওহ, এই কথা? খুব হালকা চালে বলল ফ্যারেল, মুখে একটা ফিচেল হাসি। একটু জল খাওয়াও না,